একদিনের জন্য ঘুরে এলাম ঝাড়খণ্ডের সর্বোচ্চ সিংহ পরেশনাথ। তবে আমার এই ভ্রমণটা কিন্তু আগের কোনোটার মতো অত সহজ ছিল না। তবে এর প্রকৃতি আর তার আশেপাশের ভ্যালিগুলোর দৃশ্য যা আমার মনকে খুবই শান্ত করে দিয়েছে। পাহাড়ের সরু রাস্তার ট্রেক, গাছের ডালে বিশ্রাম ও চড়াই উতরাই পাহাড়ি রাস্তা পেরিয়ে যখন পৌঁছলাম শৃঙ্গের ওপর, তখন বুঝলাম শরীরের সমস্ত ক্লান্তি যেন ধুয়ে মুছে গেছে। আজকের আমার এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে পরেশনাথ যাবেন, যেতে খরচ কেমন লাগে, এখানে ট্রেক করতে আপনাকে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। আর যদি আপনি যেতে না চান তাহলে ঘরে বসেই পরেশনাথের এই ভার্চুয়াল ট্যুরটি উপভোগ করুন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আর সাথে আমাদের পরবর্তী ভ্রমণে সঙ্গী হওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দিনটা ছিল সোমবার। রাত 11টার সময় পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। এখান থেকেই ধরব আজকের পরেশনাথ যাবার ট্রেন রাত 11:40 মুম্বাই মেল। আজকে ট্রেনটা দিয়েছে 15 নম্বর প্ল্যাটফর্মে, তাই চলে যাচ্ছি 15 নম্বর প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্মে গিয়ে দেখি ট্রেনটা দাঁড়িয়ে আছে। এই ট্রেনটিতে আপনারা ডিরেক্ট পরেশনাথ পৌঁছতে পারবেন, বাকি ট্রেনগুলো ধানবাদ থামে। চলে এসেছি হাওড়া স্টেশনে, আমার পাশেই দাঁড়িয়ে আছে মুম্বাই মেল। ট্রেন সঠিক সময়ে স্টেশন ছেড়ে দিল। বাইরে ততক্ষণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়ে গেছে, যার ফলে আমার মন আনন্দে ভরে গেল। কারণ আজ আমি 250 টাকার স্লিপার কোচের টিকিট কেটে থার্ড এসির 620 টাকার টিকিটের আরাম পাবো। কারণ সকাল থেকেই আজ খুব গরম ছিল। ট্রেনের ভেতরে গিয়ে দেখি ট্রেনের সব সিটগুলোই বুকিং ছিল। বাড়ি থেকে ডিনার করেই বেরিয়েছিলাম, তাই উঠে পড়লাম নিজের সিটে। ট্রেন ছেড়ে দিয়েছে, আমি আমার জায়গা নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমার বার্থটা পেয়েছি আপার বার্থে উঠে পড়েছি। আর ট্রেনটা পরেশনাথ পৌঁছানোর টাইম আছে 4:20। এখন সময় হয়ে গেছে প্রায় 11:15। জায়গায় উঠে পড়েছি। এবার একটু দেখি গল্প শুনবো, সানডে সাসপেন্স, বা একটু গান শুনবো, আর আপনাদের সাথে তাহলে কথা হচ্ছে স্টেশনে নেমে। পরেশনাথ স্টেশনে দেখা হচ্ছে তাহলে। সময় এখন সকাল 4:50। নেমে গেলাম পরেশনাথ স্টেশনে। এবার এখান থেকে ধরতে যাব মধুবন যাওয়ার কোনো গাড়ি, যেগুলো পাবো সেইগুলো ধরবো। তার জন্য প্ল্যাটফর্মের বাইরে যাচ্ছি, গিয়ে বলছি গাড়ি ভাড়া কত নেয় বা কী কত নেয় সমস্ত কিছু কিন্তু আপনাদের জানিয়ে দেবো। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ ধরে বাইরে বেরোতেই দেখতে পেয়ে গেলাম ভাড়া গাড়ি স্ট্যান্ড। সেখান থেকে একটা মারুতি ভ্যান ভাড়া করে আমার আজকের যাত্রা শুরু করে দিলাম। এই মারুতি ভ্যান আপনাকে নিয়ে যাবে মধুবন পর্যন্ত, যার ভাড়া পড়বে শেয়ারে মাথাপিছু 70 টাকা, আর পৌঁছতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। সময় এখন সকাল 5:40। চলে এলাম মধুবনে। এই মধুবনে যে গাড়িতে এলাম সেইটা একটা মারুতি ভ্যান ছিল, শেয়ারে এসছি, যার ভাড়া নিয়েছে 70 টাকা। সামনে এগিয়ে যাচ্ছি, মধুবনের যে ট্রেকিং পয়েন্ট সেটাও আপনাদের দেখিয়ে দেবো, আর কি কি নিতে হবে না নিতে হবে সেইটাও বলে দেবো। এই মধুবনই হলো পরেশনাথ যাত্রার বেস পয়েন্ট। এই মধুবনেই আপনি চাইলে একদিন থেকে যাত্রাটা করে নিতে পারবেন। আশেপাশে অনেক কম খরচে লজ বা গেস্ট হাউস আপনি পেয়ে যাবেন, আর এখানে থাকা খাওয়ার সমস্ত সুযোগ সুবিধাও আপনি পেয়ে যাবেন। আসলে এক কথায় বলতে গেলে এই মধুবনই হলো এখানকার প্রধান মার্কেট। ট্রেক করার জন্য প্রথমেই এ ধরনের দোকান থেকে লাঠি আর জলের বোতল কিনে নিয়ে ট্রেক শুরু করুন। লাঠির দাম আমার থেকে নিল 25 টাকা। তো বন্ধুরা, এখন চলে এসেছি মধুবনের, যেখান থেকে ট্রেকিং শুরু করব।
এখান থেকে প্রায় 10-15 কিলোমিটারের মতো আপহিল ট্রেক হবে। তার জন্য আমি কিনে নিয়েছি একখানা লাঠি আর জলের বোতল কিনে নিয়েছি। আপনারাও সেইটা কিনে নেবেন। সাথে পারলে কোনো চকলেট বা বিস্কিট রাখবেন। আর যদি সুগার বা এই ধরনের কোনো প্রবলেম থাকে অবশ্যই কিছু খাবার কিন্তু সাথে রাখবেন। আর জলটা নিতে অবশ্যই কিন্তু ভুলবেন না। তাহলে এখান থেকে আমাদের যাত্রা শুরু করছি, তারপর দেখা যাক কত দূর কিভাবে যাওয়া যায়। প্রায় সকাল 6টা নাগাদ শুরু করলাম আমার এই পরেশনাথ ট্রেক। এই ট্রেকের পুরো রাস্তাটাই কিন্তু এরকম সিমেন্ট দিয়ে বাঁধানো। ট্রেকের শুরু থেকেই সাক্ষাৎ হলো এক সুন্দর সবুজে ভরা জংলি রাস্তার, আর চারপাশ থেকে আসছে ঝিঝি পোকার ডাক। ঠিক মনে হচ্ছে যেন কোনো গভীর জঙ্গলের মাঝে চলে এসেছি, আর আমার সঙ্গী কেবলমাত্র এই ঝিঝি পোকারা। সামনের রাস্তাটা কতটা খাড়াই সেটা শুধু দেখুন। সকাল থেকে বৃষ্টি হয়ে গেছে, তার উপর জায়গাটা কিন্তু স্লিপ হয়ে আছে, তার জন্যই খুব সাবধানে চলতে হচ্ছে। ট্রেক শুরু করার পর 500 মিটার এগোতেই দেখা পেলাম এক মন্দিরের, যার নাম কলিকুণ্ড ধাম। মন্দিরটাকে বাইরে থেকে যতটা সুন্দর দেখতে লাগছিল, সামনে গিয়ে দেখলাম মন্দিরটা তার থেকেও বেশি সুন্দর। মন্দিরের সাদা মার্বেলের সুন্দর কারুকাজ যা আপনার চোখকে খুব আকৃষ্ট করবে। মন্দিরের ভেতরে এসে দেখলাম এখানে কেবলমাত্র একটা মন্দিরই নয়, আশেপাশে অসংখ্য ছোট বড় মন্দির আছে। ভোরবেলায় মন্দির বন্ধ থাকার কারণে ভেতরে প্রবেশ করতে পারলাম না, এটাই যা আফসোস রয়ে গেল। মন্দির থেকে বেরোবো এমন সময়ে দেখা পেলাম এই মহাশয়ের। তিনি তার দলবল নিয়ে মন্দির সামলাতে ব্যস্ত। অনেক দেরি করেই ট্রেকটা শুরু করেছি, তাই বেশি সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম আমার গন্তব্যে, আবার পাহাড়ের সরু রাস্তা ধরে। এই পরেশনাথ ট্রেক করার আদর্শ সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস, কারণ এ সময় গরমটাও কম থাকে আর বৃষ্টিরও ভয় থাকে না। এই ট্রেক করতে গেলে পারলে ট্রেকিং শু বা স্নিকার পরে করাটাই কিন্তু ভালো। ট্রেকিং করতে করতে ক্লান্ত হয়ে গেলে একটু রেস্ট নিয়ে আবার যাত্রা শুরু করুন। আমার এই ট্রেকটা শুরু করতে অনেক দেরি হয়ে গেছিল। আমি বলবো আপনারা ট্রেকটা করতে চাইলে একদিন থেকে রাত 3টে নাগাদ ট্রেকটা শুরু করুন, তাহলে আপনারা গরমটাও কম পাবেন আর সব মন্দিরগুলো ভালোভাবে ঘুরে তাড়াতাড়ি নিচে নেমে আসতে পারবেন। এই পরেশনাথ পাহাড়ের উচ্চতা হলো প্রায় 1366 মিটার। এই পাহাড়ের ধর্মীয় গুরুত্বও অপরিসীম। এখানে জৈন ধর্মের 24 জন তীর্থঙ্করের মধ্যে 20 জন তীর্থঙ্কর মোক্ষ লাভ করেছিলেন, আর এই 24 জনের মধ্যে 23তম তীর্থঙ্কর, যার নাম ছিল পার্শ্বনাথ, তিনিও এখানে মোক্ষ লাভ করেছিলেন। তার জন্যই এই স্থানের নাম হয় পরেশনাথ পাহাড়। আবার সাঁওতাল উপজাতির কাছে এই পাহাড়ের নাম হলো মারাঙ্গুরু বা দেব পাহাড়। মধুবন থেকে পরেশনাথ প্রধান মন্দির যেতে প্রায় 9 কিলোমিটার পাহাড়ি খাড়া পথ আপনাকে অতিক্রম করতে হবে, আর সমস্ত মন্দির যদি আপনি ঘুরে দেখতে চান তাহলে প্রায় আপনাকে 27 কিলোমিটার পথ হাঁটতে হবে। পাহাড়ের সরু পথ ধরে হাঁটতে হাঁটতে প্রকৃতির হাতছানি আর গাছের ডালের কোমল ছায়া যা আপনার ক্লান্তি কিছুটা হলেও কমিয়ে দেবে। পাহাড়ি পথের এই রাস্তায় মাঝে মধ্যেই আবার হাতছানি দেবে কিছু জঙ্গলের ভেতর দিয়ে শর্টকাট রাস্তা। তবে এই জঙ্গলের পথ আপনার সময় যেমন কমিয়ে দেবে, সেরকম আপনার শারীরিক ক্লান্তিও বহুগুণ বাড়িয়ে দেবে। আর এই জঙ্গলের রাস্তার ধারে দেখতে পাবেন
ছোট ছোট ঘর, যেখানে বসবাস করেন এখানকার পাহাড়ি বিভিন্ন উপজাতির মানুষেরা, যাদের জীবিকা বলতে এই পাহাড়ের ওপরের ছোট ছোট দোকানগুলোই ভরসা। এই পাহাড়ি পথে কিন্তু কোনো আলোর বন্দোবস্ত আপনারা পাবেন না। কারণ হিসাবে যেটা জানতে পারলাম সেটা হলো এখানে ইলেকট্রিসিটি এসে এখনো পৌঁছায়নি। পাহাড়ি রাস্তা ধরে হাঁটতে হাঁটতে দেখা পাবেন অনেক বাদরের। এদের দেখে অবলা ভাবলে কিন্তু রক্ষে নেই। হাতে আপনার যা থাকবে সেটা নিয়ে সোজা উঠে পড়বে গাছের ডালে, আর আপনি তখন পড়বেন মহা সমস্যায়। কাজেই এদের পাশ কাটিয়ে আমি আবার এগিয়ে চললাম আমার গন্তব্যের দিকে। রাস্তায় যেতে যেতে দেখা পেলাম এমন সব গাছের যার উচ্চতা চোখ দিয়ে মাপতে গিয়েই আমার ঘাড়টা ব্যথা হয়ে গেল। আজকের এইবার নিয়ে আমার এই পরেশনাথ আসা এই হচ্ছে তৃতীয়বার। যতবার আসি শরীরে যতই কষ্ট হোক একটা এনার্জি কিন্তু পেয়ে যাই, কারণ এনার্জি আছে ওপরে। কেন বলছি ওপরে এনার্জি আছে, এটা ওপরে যাওয়ার পর বলবো। রাস্তাটা যথেষ্ট কিন্তু কষ্টদায়ক, মানে এতটা খাড়াই কষ্টদায়ক, কিন্তু মেনে নেওয়া যায়। ওপরে যাওয়ার পর সব কিছু আপনি ভুলে যাবেন, এইটুক শিওর। তাহলে চলুন যাওয়া যাক। যেহেতু আমার আজ ট্রেকটা শুরু করতে অনেক দেরি হয়ে গেছে, তাই আমি ঠিক করলাম জল মন্দির না গিয়ে সোজা পরেশনাথ মন্দির যাব। তাড়াতাড়ি পৌঁছানোর জন্য আমিও ধরলাম শর্টকাট রাস্তা। এই শর্টকাট রাস্তা যদি আপনি ধরেন, আপনার কষ্ট হলেও প্রকৃতির সাথে বন্ধুত্ব করার সুযোগ আপনি কিন্তু আরও কাছ থেকে পাবেন। জঙ্গলে খুঁজে পাবেন অনেক নতুন প্রজাতির গাছ অথবা ফুল, যাদের নাম হয়তো আমরা অনেকেই জানি না বা আগে কখনো দেখিনি। ট্রেকিং ছাড়াও বাইক অথবা ডুলি করে আপনি পৌঁছে যেতে পারবেন এই পরেশনাথ মন্দিরে। এক্ষেত্রে ডুলি আপনার থেকে নেবে 6 থেকে 8,000 টাকা, আর বাইক নেবে 500 টাকা। আর এই যে বাইক আছে, এই বাইক কিন্তু মন্দির পর্যন্ত যায় না, তার অনেকটা আগেই আপনাকে নামিয়ে দেবে। নিচ থেকে যে বাইকগুলো আসে সেগুলো কিন্তু এই এত অবধি আসে, এই পর্যন্তই আসে। এরপর কিন্তু আর কোনো বাইক যায় না, এরপর বাকিটা আপনাদের কিন্তু হেঁটেই যেতে হবে। দেখুন এখানে বাইকগুলো রাখা আছে, এই যে বাইক এত পর্যন্তই আসে। মন্দির পর্যন্ত বাইক না গেলেও বাকি রাস্তা আপনি সহজেই অতিক্রম করতে পারবেন রাস্তার ধারে রেলিং ধরে, যেখানে আপনার পড়ে যাওয়ারও কোনো ভয় থাকবে না। আর রাস্তার পাশে আপনার চোখ কাড়বে মেঘে ঢাকা সবুজে মোড়া ছোট ছোট ভ্যালিগুলো, আর আপনার ঘেমে যাওয়া শরীর ঠান্ডা করে দেবে আশেপাশে বয়ে চলা ঠান্ডা বাতাস। এক পাশে পাহাড় আর আরেক পাশে প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে দেখতে সামনে এগোতেই দেখলাম রাস্তাটা দুটো দিকে ভাগ হয়ে গেছে। যার ডান দিকের রাস্তা যাচ্ছে সোজা পরেশনাথ মন্দির পর্যন্ত, আর বাদিকটা কোথায় যাচ্ছে তা জানার ইচ্ছায় আমি এগিয়ে চললাম বাদিক ধরে। একটু এগোতেই একটা বোর্ড চোখে পড়ল। সেখান থেকে জানতে পারলাম এখানে যে মন্দিরটি আছে সেটা নমনাথ প্রভুর মন্দির। এই মন্দির যাওয়ার পথে বাদরের বাদরামি আমার পথ আটকালেও বাধা পেরিয়ে আমি এগিয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের সামনে এসে দেখতে পেলাম এখানে কোনো রকম ভগবানের মূর্তি কিন্তু নেই। এই মন্দির থেকে আপনারা দেখা পাবেন পরেশনাথ মন্দিরের। নমনাথ প্রভুর মন্দির দেখা হয়ে গেলে আগের রাস্তা ধরেই এগিয়ে চললাম পরেশনাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে। এই সিঁড়ি ধরে ওপরে উঠে যাবেন, উঠে গেলেই দেখা পেয়ে যাবেন পরেশনাথ মন্দিরের। দেখুন সামনে এইরকম দোকান পেয়ে যাবেন তার, যেখানে খাবার সমস্ত জিনিস কিন্তু বিক্রি হচ্ছে। সিঁড়ি ধরে ওঠার সময় দেখা পেয়ে যাবেন অনেক বাদরের। আপনাদের মধ্যে যারা ডুলি করে আসবেন
তারা কিন্তু ওই ডুলি করেই মন্দিরের সামনে পৌঁছে যেতে পারবেন। আপনাকে কষ্ট করে সিঁড়ি ভেঙে উঠতে হবে না। এখানে এলে আরেকটা টিপস দেবো, যারাই আসবেন আশেপাশে কিন্তু অনেক বাদর আছে, তো চেষ্টা করবেন জিনিসপত্র সামনে রাখার জন্য, নাহলে কিন্তু যে কোনো মুহূর্তে বিপদ হয়ে যেতে পারে। এই পরেশনাথে এসে একটা কথা বুঝতে পারলাম, এখানে আসতে গেলে বয়সের সীমারেখা নয়, মনের জোরটাই হলো বড় কথা। সময় এখন 11:35। অবশেষে পৌঁছে গেলাম পরেশনাথ মন্দিরে। আর এখানকার যে পরিবেশ আশেপাশের আপনাদের দেখাচ্ছি, সেইটা দেখে যে ক্লান্তিটা ছিল শরীরে, সেইটা কিন্তু একদম হালকা হয়ে গেছে। মন্দিরের সামনে গিয়ে দেখলাম মন্দিরটা রিনোভেশনের কাজ চলছে। এই মন্দিরটাও সাদা মার্বেল দিয়ে বানানো, যার গায়ে খোদাই করা আছে সুদক্ষ হাতের কারুকার্য। এই মন্দিরের ভেতর কোনো রকম ভিডিও করতে দেওয়া হয় না, তাই ভেতরের ভিডিও কিন্তু আপনাদের দেখাতে পারলাম না। মন্দিরের ওপর থেকে যখন আশেপাশের পাহাড়গুলো দেখবেন, তখন আপনার মনে হবে আপনি যেন মেঘের ওপর দাঁড়িয়ে আছেন। আমি যখন মন্দির পৌঁছলাম, রোদ এতটাই বেশি ছিল যে ভিডিওতে সেটা ভালোভাবে দেখাতে পারলাম না। এজন্যই আপনাদের বলেছিলাম, আপনারা রাত 3টে নাগাদ যাত্রা যদি শুরু করেন, তাহলে পরিবেশটাও কিন্তু খুব ভালো পাবেন। এই পরেশনাথ মন্দির ছাড়াও এখানে আরও অনেক মন্দির আছে। আমি অন্য মন্দিরগুলো সময়ের অভাবে যেতে পারিনি, তবে আপনাদের জন্য উড়িয়ে দিয়েছিলাম আমার বাজকে। চলুন তার কিছু দৃশ্য আপনাদের দেখিয়ে দিই। পরশনাথ মন্দির দর্শন হয়ে গেছে, এখন ফিরে যাচ্ছি মধুবন, যেখান থেকে এই ট্রেকিংটা শুরু করেছিলাম। এই পরেশনাথ মন্দির ছাড়াও আশেপাশে আরও দুটো অন্যান্য পাহাড়ে মন্দির আছে, আপনারা চাইলে কিন্তু সেইগুলো দেখতে পারেন। সেই দুটো দেখতে মোটামুটি আরও আপনাকে 3-4 ঘন্টা কিন্তু টাইম লাগবে। তবে ম্যাক্সিমাম লোকেরা যেটা করে, যারা জৈন ধর্মাবলম্বী নয়, মানে আমাদের মতো মানুষ, তারা কি করে, তারা পরেশনাথ পাহাড়টা দেখেন, দেখে কিন্তু ফিরে যান। এবার আপনারা যদি চান, সেক্ষেত্রে আরও দুটো পাহাড়ে গিয়ে আরও দুটো মন্দির আপনারা দর্শন করতে পারেন। আমি সেই পাহাড় দুটো আজকে যাচ্ছি আর না, কারণ ওই পাহাড় দুটোয় যদি আপনাকে যেতে হয়, তাহলে কিন্তু আপনাকে একটা দিন স্টে করতে হবে, কারণ ফেরার পর আপনার শরীরে আর কিন্তু কোনো রকম ক্ষমতা থাকবে না। আর আমার বিকাল 5:30-এ ট্রেনের টিকিট আছে, তার জন্য আজ আমি ওই দুটো পাহাড় কিন্তু আর যাচ্ছি না। এই পাহাড় দুটো আমি গেছিলাম যেবার প্রথম এসছিলাম, দ্বিতীয়বারও কিন্তু আমি যাইনি, আর এবার তো গেলামই না। এই পাহাড়ে উঠতে গেলে যেমন কষ্ট হয়, সেই রকম নামতে গেলেও আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, তা না হলে পায়ের শিরায় টান ধরার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। ফেরার সময় একটা শর্টকাট নিয়েছি, ভুলেও আপনারা নেবেন না, দেখে নিন জায়গাটা, দাঁড়ান দেখাচ্ছি। আর একটা কথা জানিয়ে রাখি, এই ট্রেক করার সময় সাথে ক্যাশ কিন্তু অবশ্যই ক্যারি করবেন, কারণ পাহাড়ে ওঠার সময় ফোনের কিন্তু কোনো রকম নেটওয়ার্ক থাকে না। আর পাহাড়ের ওপর যে দোকানগুলো আছে, তাতে কিন্তু কোনো রকম ইউপিআই এরও ব্যবস্থা নেই। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে, তাই শর্টকাট আবার নিলাম। শর্টকাটের রাস্তাটা দেখুন, একটু রিস্কি,
একটু মানে অনেকটাই রিস্কি, কিন্তু তাড়াতাড়ি নিচে নামতে পারবো। তার উপর আমার লাঠিটা আমি ফেলে দিয়েছি, মানে ফেলে দিয়েছি বলতে কি, লাঠিটা এক জায়গায় রেখেছিলাম, সেটা নিতে ভুলে গেছি। এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর এখানকার যে ওয়েদারটা, এইটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না হয়তো। এখন একটা গানই আমার মাথায় আসছে, সেই গানটা হচ্ছে, আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, এই শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছেই চেয়ে নিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। জঙ্গলের সরু পথ দিয়ে ফেরার সময় একটা গাছ দেখে হঠাৎ আমার চোখটা আটকে গেল। সামনের এই গাছটার কোটরটা দেখুন, দেখেছেন গাছটার কোটরটা? এই যে কোটরটা আছে, এই কোটরটায় একটা মানুষ কিন্তু ঢুকে চুপচাপ বসে থাকতে পারবে। এই যে এইটা হচ্ছে কোটর। এই দেখুন, আমি পুরো গাছের কোটরের ভেতর ঢুকে গেছি, দেখুন। এই দেখুন, বৃষ্টি পড়লেও মাথায় বৃষ্টি পড়বে না। একেই বলে প্রকৃতির সৃষ্টি। প্রকৃতি আমাদের কি দেয়নি বলুন তো? সব কিছু দিয়েছে, কিন্তু আমরা প্রকৃতিকে কিছু দিতে পারিনি। সময় দুপুর 2:35। চলে এসেছি সেই মধুবন ট্রেকিং পয়েন্টে, যেখান থেকে আজকে ট্রেক শুরু হয়েছিল। এবার এখানে সামনে যাব, কিছু খেয়ে নেব, খেয়ে নিয়ে চলে যাব স্টেশনে, কারণ আমার 5:10 ট্রেন আছে। তাহলে চলুন কোথায় গিয়ে খাবেন না খাবেন সেগুলো দেখিয়ে দিই। মধুবন থেকে ওই দিক দিয়ে ট্রেক করে এসে তার সামনেই এইরকম পেয়ে যাবেন অনেক দোকান, যেখানে আপনারা ভাত ডাল সবজি সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন। এখানে যাই খাবার নেবেন সেগুলো কিন্তু সমস্ত নিরামিষই পাওয়া যাবে, এখানে কোনো রকম আমিষ পাওয়া যায় না। দেখুন, এই মন্দিরের উল্টো দিকে দেখতে পাবেন এই মন্দিরটা আছে, আচার্য ভরত সাগর স্মৃতিস্থল। এর উল্টো দিকে এই দোকানগুলো পেয়ে যাবেন। এটার নাম আচার্য ভরত সাগর স্মৃতিস্থল। আমার আজকের খাবার ভাত ডাল আলু ভাজা, একটা শাকের তরকারি, একটা আলু সোয়াবিন দিয়ে তরকারি। পুরো নিরামিষ খাবারই কিন্তু এখানে পাবেন, নিরামিষ ছাড়া অন্য কোনো খাবার এখানে আপনারা পাবেন না। আর সমস্ত খাবার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবেই আপনাকে খেতে দেওয়া হয়, সেটা দেখে কিন্তু বুঝতেই পারছেন। এতক্ষণ ট্রেক করার পরেও এই সাধারণ খাবার রাজকীয় বলে মনে হচ্ছে। মধুবন ট্রেক হয়ে গেলে এবার আপনাকে কিন্তু ফিরতে হবে পরেশনাথ স্টেশন। সেই পরেশনাথ স্টেশনে যাওয়ার যে গাড়িগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন যে জায়গা থেকে, সেই জায়গাটা দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নিন। যেখানে ভোরবেলা আমাদের গাড়িটা থামিয়েছিল, মানে এই দেখুন মহাবীরজি ট্রাভেলস আছে সামনেই। এখানে এলে সমস্ত আপনারা গাড়িগুলো পেয়ে যাবেন, শেয়ারের গাড়ি। সামনে দেখুন একটা মারুতি ভ্যানও দাঁড়িয়ে আছে, এইটাও কিন্তু যাবে। তাহলে বুঝতে পারছেন এখান থেকে যাওয়ার গাড়ি পেতে কিন্তু কোনো আপনাদের অসুবিধা হবে না পরেশনাথ স্টেশনে যাওয়ার জন্য। তাহলে চলুন স্টেশনে গিয়েই আপনাদের সাথে কথা হচ্ছে। সময় 4:47।
চলে এলাম পরশনাথ স্টেশনে। এখান থেকে আজকে আমি ধরছি পরশনাথ হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, যেটার এই পরশনাথ থেকে টাইম আছে বিকাল 5:10। ট্রেনটা এখনও দেয়নি, ট্রেনটা নর্মালি দেয় 2 নম্বর প্ল্যাটফর্মে, এখনও ট্রেন দেয়নি। ট্রেনটা আসুক, এলে দেখাচ্ছি ট্রেনের ভেতরটা কেমন বা ট্রেনের জায়গাটা কেমন। আজকে আমার এই ট্রেনের যেটা টিকিট আছে, টিকিটটা পড়েছে 814 টাকা। তাহলে ট্রেনটা আসুক, তারপর আপনাদের দেখাচ্ছি যে ট্রেনটা কেমন। এই একটাই ট্রেন আছে যেটা আপনাকে ভারতে থেকে কিন্তু বিদেশের কথা মনে করিয়ে দিতে পারে। আমার কিন্তু ট্রেনটা খুব ভালোই লাগে। কেন বলুন তো? আসলে জানি না কোনোদিন বিদেশ যেতে পারবো কি না। এখানে তো চাপার সুযোগটা কিছুটা হলেও পাচ্ছি। এই যে ট্রেনের দরজাটা দেখতে পাচ্ছেন না, এই দরজাটা কিন্তু খুলতে অনেকক্ষণ টাইম নেয়। মনে হয় বাইরে থেকে ক্যামেরা দিয়ে দেখে বা কিছু ব্যাপার আছে। আজকের এই ট্রেনের টিকিটটা যে আমি কেটেছি, এর সাথে কিন্তু আমি কোনো ফুড নিইনি, তার জন্যই ওই দামে আমি পেয়েছি। ওই 840 টাকার মতো পড়েছে। সকাল থেকে এতটা, মানে বলতে গেলে কাল থেকেই মানে ঘুম হয়নি তো, তার জন্য এতটা শরীর ক্লান্ত আছে যে এই ট্রেনের আজকের যাত্রাটা কিন্তু আমি উপভোগ করতে পারিনি। রাত 9টা নাগাদ হাওড়ায় ট্রেনটা পৌঁছে যাবে। মনটা বারবার আমার বলছে কখন বাড়ি পৌঁছবো আর স্নান করে ঘুম দেব। পাটাও খুব ব্যথা হয়ে গেছে, শরীর আর দিচ্ছে না। সিট পেয়ে গেছি 18 নম্বর। এবার একটু পারলে শুয়ে নিই। তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। ভালো থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।